রহমান রহিম। অধ্যায় ৩, বল, ঘর্ষণ। এখন ঘর্ষণ কেন হয় এটা আমি বলেছি গত ক্লাসগুলোতে, যে মনে করো এটা একটা সমতল। এই সমতলের উপরে আমরা ধরে নিচ্ছি একটা এম ভরের বস্তু রেখেছি। এই যে এম ভরের বস্তুকে রাখা আছে, এম ভরের বস্তুর ওজনের সমান পরিমাণ একটা চাপ বস্তু তলের উপর দিবে, mg। এবং এম এই সেই তলটাও তখন কি করে, বস্তুর উপর একটা অভিলম্বিক প্রতিক্রিয়া দেয়, আর, তাই তো? এখন এই আর এর জন্য কি হয়, দুইটা যে আলাদা আলাদা তল আছে এরা একদম পারফেক্টলি একটার সাথে আর একটা গ্রিপ করে থাকে, তাই তো? এই যে সিচুয়েশন এরকম গ্রিপ করে থাকে, তাই না? এই অবস্থায় তুমি যদি হচ্ছে গিয়ে একটা বাহ্যিক বল দিয়ে আমাদের এই বস্তুকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করো, ওয়ালাইকুম আসসালাম, ধরো বাহ্যিক বলের মানটা এফ, এফ এর মান 1 2 3 যা ইচ্ছা তাই হবে, ঠিক আছে? কিন্তু শর্ত হচ্ছে, যখন আমরা আলোচনা করব একটা নির্দিষ্ট আলোচনার জন্য এফ এর মান কনস্ট্যান্ট বা ধ্রুব থাকবে। দ্যাট মিন্স বলের মানও পরিবর্তিত হবে না, বলের দিকও পরিবর্তিত হবে না, ঠিক আছে? তো একটা বস্তুর উপর আমরা এরকম এফ বাহ্যিক বল প্রয়োগ করা শুরু করেছি, ফলাফল হিসেবে দেখলাম বস্তু নড়ল না। এখন যদি তুমি বাহ্যিক বল প্রয়োগ করো নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী, অবশ্যই তার ভরবেগ পরিবর্তিত হবে, তাই না? কালকে আপু ওদের দিব 8টায়, 9টায় হচ্ছে গিয়ে নূরদের, আর ইয়ে তেহজিবরা জানাবে, ওদেরটা মনে হয় 11টায় হবে। ওদের 10 থেকে একটা পড়া আছে, তেহজিবদের 11টায়। বুধবারেও আমার হচ্ছে গিয়ে 3টাই থাকবে। বুধবারে আপনার কখন ফাঁকা আছে রুম? বুঝতে পারছি, বুধবারেরটা আমি কালকে জানিয়ে দিব আপনাকে। কালকে ওরা আসলে, রাত্রে না, কালকে ওরা আসলে ওদের সাথে কথা বলেই জানিয়ে দিব বুধবারেরটা। এবং কালকে ওদেরটা যদি 8টায় থাকে, বুধবারেও দেখা যাবে যে ওদেরকে 8টায় রাখছি, যদি ওদের সমস্যা হয়। সকালে আমি আমি সব, ধরেন আপনাকে আমি 12টা 1টার মধ্যে ফ্রি করে দিব। আচ্ছা। হ্যাঁ। না না, স্টেলার স্টেলার হচ্ছে নূর, নূর আর একটা মেয়ে আছে নূর, তো এটা নূরদের ব্যাচ, হ্যাঁ। নূর জাহান। আচ্ছা, এনিওয়েজ, সো এফ ধ্রুব থাকছে, আমরা বল দিয়েছি কিন্তু বস্তু নড়ছে না, এরকম একটা সিচুয়েশনের কথা ধরো। বাসায় একটা বিশাল আলমারি আছে, তুমি টানা শুরু করছো, টানছো, নড়ে নাই, বা এই যে দেয়াল টানছো, নড়ে নাই। কেন নড়ে নাই? কেউ না কেউ ওটাকে আটকাই দিছে, রেজিস্ট করছে। তুমি যে টেনে ওকে গতিতে আনার চেষ্টা করতেছো, সেই গতিকে কেউ বাধা দিচ্ছে। এই বাধাদানকারী বলের জন্যই তো নড়ে নাই, তাই না? এখন প্রশ্ন হচ্ছে যে, বল যে প্রয়োগ করেছো, তাহলে তার বেগ পরিবর্তিত হওয়ার কথা, ভরবেগ পরিবর্তিত হওয়ার কথা। ভরবেগ পরিবর্তিত হচ্ছে না, তার মানে ওখানে বলের সাম্য আছে, সোজা কথা। ত্বরণ নাই মানে বলের সাম্য আছে। তো বলের সাম্য তখনই সম্ভব যদি অপোজিট দিকে সমান মানের একটা বল কাজ করে। এটাই হচ্ছে প্রুফ যে ঘর্ষণ বলে কোনো কিছু একটা অস্তিত্ব আছে। তাহলে ঘর্ষণ বলকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? ঘর্ষণ হচ্ছে এক ধরনের বাধাদানকারী বল। ঘর্ষণ কি এক ধরনের বাধাদানকারী বল। সে কাকে বাধা দেয়? সে যে কোনো দুটি তলের, যে কোনো দুটি তল পরস্পরের সংস্পর্শে থেকে, পরস্পরের সংস্পর্শে থেকে, কারণ ঘর্ষণ বল অবশ্যই একটি স্পর্শ বল। স্পর্শ বল তো জানো, তাই না? যেই বল টাচ করে বা সংস্পর্শ বা কন্ট্যাক্ট করে হয় আর কি। তো পরস্পরের সংস্পর্শে থেকে তাদের মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধা দান করে। ঘর্ষণ হচ্ছে এক ধরনের বাধাদানকারী বল, যা কোনো, যে কোনো দুটি তল পরস্পরের সংস্পর্শে থেকে তাদের মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধা দান করবে, সেটাই হচ্ছে ঘর্ষণ বল। প্রজেক্টর। তো আপেক্ষিক গতি ব্যাপারটা বলতে আমরা কি বুঝি? মনে করো তুমি ট্রেনে বসে আছো, আর ট্রেন সামনে চলতেছে, তুমি ট্রেনে বসে আছো। এখানে তুমি এবং ট্রেন, একজনের সাপেক্ষে আরেকজন
ট্রেন গতিশীল, তুমি স্থির না। তুমিও স্থির, ট্রেনও স্থির নিজেদের সাপেক্ষে। হ্যাঁ, না না, ট্রেনের সাপেক্ষে তুমি স্থির, এক্স্যাক্টলি। কিন্তু আমি যখন প্ল্যাটফর্ম থেকে তোমাদেরকে দেখতেছি, তখন আমার প্ল্যাটফর্মের সাপেক্ষে তুমিও গতিশীল, ট্রেনও গতিশীল। এটা হচ্ছে আপেক্ষিক গতি। তো ট্রেনের মধ্যে তোমার আপেক্ষিক গতি কেমন হবে? তুমি যদি এখন ট্রেনের মধ্যে আবার হাঁটা শুরু করো, সেটা হবে তুমি ট্রেনের মধ্যে গতিশীল। যেমন তুমি বসে আছো, টিকিট চেকার হাঁটে হাঁটে টিকিট চেক করতেছে, তাহলে টিকিট চেকার গতিশীল, বাট তুমি স্থির। কিসের সাপেক্ষে? ট্রেনের সাপেক্ষে। প্ল্যাটফর্ম থেকে তোমরা সবাই গতিশীল সব সময়ের জন্য। সো ব্যাপারটা হচ্ছে যে কিসের সাপেক্ষে, এটা প্রসঙ্গ কাঠামোর উপর ভিত্তি করে নির্ধারিত হয়, যে কোন প্রসঙ্গ কাঠামো থেকে তুমি দেখতেছো। বুঝতে পারছি? পৃথিবীর সাপেক্ষে আমরা বর্তমানে স্থির, কিন্তু তুমি যদি নড়াচড়া করো তাহলে গতিশীল। এবং আমরা এই ক্ষেত্রে পৃথিবীর সাপেক্ষেই চিন্তা করি, তাদের সাপেক্ষে না। কারণ যাদের সাপেক্ষে তুমি সবসময় গতিশীল, কারণ তুমি পৃথিবীর মধ্যে আছো। আর হ্যাঁ, বুঝতে পারছো? এই জন্যই একটা কথা আছে, কোনো গতি পরম নয়, কোনো গতি, কোনো স্থিতি পরম নয়, সবকিছুই আপেক্ষিক। এই ব্যাপারটা আমি বুঝাইছিলাম গতি চ্যাপ্টারটাতে অনেক সময়। হ্যাঁ, তো ওই জন্য আপেক্ষিক গতিটাকে আরেকবার বললাম, বিকজ এখানে আপেক্ষিক গতি বলতে আমরা কি বুঝবো? এই যে নিচের তলটা স্থির থেকে বস্তু সামনে চলাচল করবে, অথবা বস্তু স্থির থেকে নিচের তলটা চলাচল করবে, যে কোনো একটা হইতে পারে। বুঝতে পারছো? এটাই হচ্ছে আপেক্ষিক গতি। এই আপেক্ষিক গতিকে বাধা দিবে ঘর্ষণ। কিন্তু যদি এই দুইজন একসাথে নড়াচড়া করে, সেটাকে ঘর্ষণ বাধা দিবে না, সেখানে ঘর্ষণ কাজই করবে না। আপেক্ষিক গতি না থাকলে ঘর্ষণ আসবে না। তাহলে ঘর্ষণের পূর্ব শর্ত কি? তিনটা। অ্যাটলিস্ট দুইটা তল থাকবে, এই দুইটা তল অ্যাটলিস্ট সংস্পর্শে থাকবে, এবং তাদের মধ্যে আপেক্ষিক গতি থাকবে। বুঝতে পারছি? ঘর্ষণ সৃষ্টি হওয়ার পূর্ব শর্ত কয়টা? তিনটা। অ্যাটলিস্ট দুটো, মিনিমাম দুটো তলকে মানে কানেকশনে থাকবে, দুটো তলকে আলোচনায় থাকতে হবে। দুই এর অধিক থাকলেও সমস্যা নাই, তিন চারটা তলা থাকতে পারে। মনে করো একটা বার্গারের কথা চিন্তা করো, উপরে বান, নিচে বান, মাঝখানে চিজ মিজ আছে, প্যাটি আছে। কামড় দিছো, প্যাটি খুলে পড়ে যাচ্ছে, কয়েকটা তল আছে না? প্যাটি তো একটাই, কিন্তু প্যাটির উপরে তল আছে, নিচে তল আছে। আরে ভাই, প্যাটির উপরে তো বান আছে, নিচে তো বান আছে, মানে বুঝছস তো জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, জিনিস বলে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ, রমজান মাস না, জিলহজ মাস, বাট স্টিল ক্লোজ। তো তাদের মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধা দান করে, এটাই ঘর্ষণ। মানে ঘর্ষণ বলে শর্ত হচ্ছে তাহলে পূর্ব শর্ত তিনটা। দুইটা তল মিনিমাম, ম্যাক্সিমাম হতে সমস্যা নাই, ম্যাক্সিমাম ইনফিনিটি পর্যন্ত হতে পারে, বাট দুইটা তল মিনিমাম, দুই পরস্পর সংস্পর্শে থাকবে, তিন অবশ্যই আপেক্ষিক গতি থাকতে হবে। ব্যাস, ঠিক আছে। একটির সাপেক্ষে আরেকটি গতিশীল থাকবে। দুই নম্বরটা হচ্ছে সংস্পর্শে থাকতে হবে তলগুলোকে। হ্যাঁ, দুইটা একই সাথে গতিশীল থাকতে হবে না, দুইটা একই বেগে, মানে একই বেগে একই সাথে গতিশীল, মানে আপেক্ষিক গতি নাই। ওই জন্য এক কথাই শেষ, যে আপেক্ষিক গতি থাকতে হবে। তো ঘর্ষণ কয় রকম? ঘর্ষণ মোটের উপর চার রকম। এক হচ্ছে গিয়ে তৃতীয় ঘর্ষণ, দুই হচ্ছে গতীয় ঘর্ষণ, তিন হচ্ছে আবর্ত ঘর্ষণ, রোল করে আবর্তন করে যেটা, ওইটা আবর্ত ঘর্ষণ, আর চার হচ্ছে প্রবাহী ঘর্ষণ। ঘর্ষণ চার প্রকার, কোনো কোনো জায়গায় তিন প্রকারও বলে। এই যে স্থিতীয় এবং গতীয়, এইটাকে একসাথে ইংরেজিতে বলে স্লাইডিং ফ্রিকশন। বাংলায় আমি নামটা ঠিক জানি না, স্লাইডিং মানে ক্রিন্তন বলে বাংলায়। হ্যাঁ, পিছলানো ঘর্ষণ, এক্স্যাক্টলি সামথিং লাইক দ্যাট। স্লাইডিং মানে এই যে এটা স্লাইড করে না, স্লিপ আর স্লাইড ডিফারেন্ট। তুমি যখন হচ্ছে গিয়ে স্লাইড করতেছো তখন একরকম, আর স্লিপ কেটে তুমি সোজা থেকে, না না না, এরকম না। স্লিপ তুমি ভার্টিক্যাল থেকে হরাইজন্টাল হয়ে যাচ্ছে, আর স্লাইডে তুমি যেমন আছো অমনিয়া থাকতেছো। ঠিক আছে, ওকে, নাইস। তো স্লাইডিং ফ্রিকশন বলে এই দুইটাকে একসাথে। আচ্ছা, তো বাংলা নামটা পিছলানো ঘর্ষণ বলতে পারো, হয়তো কোনো কোনো বইয়ে বা গাইডে পিছলানো ঘর্ষণ বা পিছলা ঘর্ষণ এরকম একটা কিছু থাকতে পারে। খুবই হাস্যকর মনে হয় যে পিছলা ঘর্ষণ, বাট এনিওয়েজ। এখন তৃতীয় ঘর্ষণ মানে বুঝতেছো, একটা বস্তুকে বল প্রয়োগ করছো, বস্তু গতিশীল হয় নাই, এই অবস্থায় যে ঘর্ষণ বল কাজ করেছে সেটা হচ্ছে তৃতীয় ঘর্ষণ। আর একটা বস্তুর উপর বল প্রয়োগ করেছে, বস্তু গতিশীল হয়েছে, কিন্তু
স্টিল বাধা তো পাচ্ছে, তাই না? হচ্ছে গতীয় ঘর্ষণ। ঠিক আছে, তখন আমরা বলেছি যে ঘর্ষণ কেন হয়, আর এর জন্য, অভিলম্বিক প্রতিক্রিয়ার জন্য। দ্যাট মিনস আমি যদি ধরো একই রাস্তার উপর দুইটা ভিন্ন বস্তুকে গতিশীল করি, প্রথম বস্তুর ভর মনে করো m1, দ্বিতীয় বস্তুর ভর মনে করো m2, চিত্র দেখে বুঝতে পারতেছো যে m2 ইজ গ্রেটার দ্যান m1, তাই না? সো এখানে যে সিচুয়েশনে আছে m2 এবং m1 ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া পাবে অবশ্যই। আমি বলতে পারি তাহলে r2 ইজ গ্রেটার দ্যান r1, বলতে পারি। দুইজনকে তুমি যদি ফোর্স দাও তাহলে এই দুইজনই কি করবে, ঘর্ষণ অনুভব করবে। দুইজনের ক্ষেত্রে ঘর্ষণের মানটা অবশ্যই কি হবে, ভিন্ন হবে। কোথায় ঘর্ষণ বেশি হবে, m2 তে। যার ভর বেশি তার অভিলম্বিক প্রতিক্রিয়া বেশি, যার অভিলম্বিক প্রতিক্রিয়া বেশি সে তত শক্তভাবে মাটির সাথে বা সারফেসের সাথে চিপকায় আছে, সংস্পর্শে আছে, রাইট? তো ওকে গতিশীল করতে তোমার বেশি কষ্ট করতে হবে। ব্যাপারটা মেক সেন্স করতেছে না? আচ্ছা, আমি কি তাহলে বলতে পারি নির্দিষ্ট সারফেসের জন্য বা নির্দিষ্ট তলে আর যদি বাড়ে, নির্দিষ্ট তলে আর যদি বাড়ে, এফ আর বলতে ফ্রিকশন বুঝাচ্ছি বা ঘর্ষণ বুঝাচ্ছি, ঠিক আছে? ঘর্ষণ তাহলে কি হবে, বাড়বে। বুঝতে পারছি? এটা একদম প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করে প্রমাণ করা যায়, ঠিক আছে? প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট থেকে তুমি এটা করবে। জি জি অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, 10টায়। আচ্ছা আচ্ছা, ওরা তো বলো 10টায় বোধহয় ইমরান স্যারের ক্লাস, তাই? ঠিক আছে, তাহলে 10টায়। ঠিক আছে 10টায় তাহলে জানাই দিব। ঠিক আছে 10টায় তাহলে। জি জি আন্টি, চিনতে পারছি অবশ্যই। ঠিক আছে আন্টি, থ্যাংক ইউ। সো আর যদি বেশি থাকে তাহলে তোমাদের যিনি কয়টা টাইম দিছি আমি, কয়টায় পারবো না না? কোথায় পড়া আছে? বলুন স্যার কি পড়ান? একদিন ইংলিশ মিস দিই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে পরীক্ষা অন্য টাইমে দেওয়া যাবে না? তুমি 8টার সময় পরীক্ষা দাও, 7টার সময় পরীক্ষা দাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখি, আমরা আগে এটা শেষ করি। তো একটা নির্দিষ্ট তলে আর যত বাড়বে ঘর্ষণ তত বাড়বে। এটা একদম এক্সপেরিমেন্টালি প্রমাণ করা যায়। এবং তুমি তুমি কমন সেন্স দিয়ে বুঝতেছো, এটা খালি টেবিল আছে, টানাটানি করো, খুব একটা বেশি তুমি কষ্ট হবে না ওটাকে সরাইতে। কিন্তু একটা বিশাল ভারী আলমারি আলমারি আছে, ওটাকে টেনে সরাইতে বেশ ভালোই কষ্ট হবে। তো এক্স্যাক্টলি তার মানে ঘর্ষণ ওখানে বেশি এখানে কম বলা যায়। তো আমি এই সম্পর্কটা তাহলে যদি লেখচিত্র আঁকতে চাই, লেখচিত্রে আমি দেখো এখানে দুইটা চলক পাচ্ছি। একটা হচ্ছে অভিলম্বিক প্রতিক্রিয়া বেশি বা কম, আর একটা হচ্ছে ঘর্ষণ বল বেশি বা কম। তুমি কোনটা চেঞ্জ করতে পারো? এখানে দুইটা দুইটা চলক আছে, একটা হচ্ছে কি অভিলম্বিক প্রতিক্রিয়া, একটা হচ্ছে ঘর্ষণ, তাই না? অভিলম্বিক প্রতিক্রিয়া বাড়ালে ঘর্ষণ বাড়তেছে। দুটো চলক আছে এখানে, একটা ঘর্ষণ আর একটা অভিলম্বিক প্রতিক্রিয়া, কারণ দুইটার মানে পরিবর্তিত হচ্ছে। কোনটা তুমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারো? ঘর্ষণ বল নির্ভর করে তুমি যেই দুইটা বস্তুর তলের উপর, তলগুলা পিছলা হইলে ঘর্ষণ কম, তলগুলা রাফ হইলে ঘর্ষণ বেশি। ঘর্ষণ তো তোমার হাতে নাই, তুমি অভিলম্বিক প্রতিক্রিয়া চেঞ্জ করতে পারো। কিভাবে? বস্তুর ভর বাড়ায় দাও। হ্যাঁ, ভর বাড়িয়ে গেল না? আলমারি খুলে পুরো আলমারি ভরে ফেলো, ভর বেড়ে গেল না? আলমারি থেকে জিনিসপত্র বের করে নিয়ে আসো, ভর কমে গেল না? আমি তো বললাম এখানে কি লেখা আছে, আমি তো শর্ত তো এখানে দিয়ে রাখছি আগে থেকে। তো ব্যাপারটা বুঝতে পারছি। তোমার তাহলে হচ্ছে গিয়ে কোনটা তুমি চেঞ্জ করতে পারতেছো, অভিলম্বিক প্রতিক্রিয়া তুমি চেঞ্জ করতে পারতেছো, এবং ভর না বাড়ায় অভিলম্বিক প্রতিক্রিয়া চেঞ্জ করা যায় কিভাবে?
ভর পরিবর্তন না করেও, ভর ধ্রুব রেখেও অভিলম্বিক প্রতিক্রিয়া পরিবর্তন করা যায় কিভাবে? ভর পরিবর্তন না করে বললাম, ফোর্স তো অভিলম্বিক প্রতিক্রিয়াকে চেঞ্জ করতে। আকাশের অনেক এই দেখো, ইয়েস, আনত তল। আনত তলের ব্যাপারে একটা বস্তু যদি রাখো, ওজন কোন দিকে? নিচের দিকে না? কিন্তু অভিলম্বিক প্রতিক্রিয়া নিচের দিকে থাকে, উপর দিকে থাকে না? অভিলম্ব প্রতিক্রিয়া লম্ব বরাবর থাকে, রাইট? অভিলম্বিক প্রতিক্রিয়া যদি লম্ব বরাবর থাকে, তখন এই যে এমজি এর একটা উপাংশ, এখানে এমজি কস্তিটা নেই না আমরা? এখানে এমজি কস্তিটা আর আর কি সমান হয় না? এটা চেঞ্জ করলে কি হয়? এমজি কস্তিটা বাড়ে কমে না? কোণের মান চেঞ্জ করলে এমজি কস্তিটা বাড়বে কমবে না? এমজি কস্তিটা বাড়লে কমলে আরো কি বাড়বে কমবে? তো আনত তলের ক্ষেত্রে কত কোণে আনত আছে সেটা চেঞ্জ করলে, পরীক্ষায় না এমনি কোয়েশ্চেন করবে, একদম সিম্পল জিনিস, বাট এমন ভাবে প্রশ্ন করবে, আল্লাহ ভর চেঞ্জ করলে কেমনে আর চেঞ্জ করবো, এ কি বললো, ফ্যানস হয়ে যেতে হবে তো তাহলে। হ্যাঁ হ্যাঁ, কারণ হাতে তো আংটি নাই। বাট আইডিয়াটা বুঝতে পারছি। নাইস, নাইস। তো এমজি মানে আনত তলের ক্ষেত্রে আমরা বস্তুর ভর পরিবর্তন না করেও অভিলম্বিক প্রতিক্রিয়ার মান পরিবর্তন করতে। তো ডু ইউ আন্ডারস্ট্যান্ড এবার কেন বললাম যে অভিলম্বিক প্রতিক্রিয়া তোমার হাতে? অভিলম্বিক প্রতিক্রিয়াটা স্বাধীন চলক, আর ঘর্ষণ বলটা অভিলম্বিক প্রতিক্রিয়ার উপর নির্ভরশীল একটা অধীন চলক বলা যায়। তো আমরা যদি লেখচিত্র আঁকি, এক্স অক্ষ বরাবর কাকে নিব? অভিলম্বিক প্রতিক্রিয়া আর নিব। আর ওয়াই অক্ষ বরাবর কাকে নিব? ফ্রিকশন ফোর্স বা এফ আর বা ঘর্ষণ বলকে নিব। বুঝতে পারছি? এখন একটা বস্তুর অভিলম্বিক প্রতিক্রিয়া জিরো, একটা বস্তুর উপর অভিলম্বিক প্রতিক্রিয়া জিরো, তার মানে কেউ তলের উপর আছে? তলের উপর যদি তুমি রাখো, ও যদি তলের উপর প্রভাব ফেলে, তাহলে অবশ্যই অভিলম্বিক প্রতিক্রিয়া থাকবে। আমি এরকম একটা কথা বুঝাইছিলাম একবার, তুমি যদি এই বস্তুটাকে একটা সুতা দিয়ে ঝুলাই দাও, এবং সেই সুতা যদি বস্তুর ওজনে এমজি নাকচ করতে পারে, তাহলে এই বস্তু কোনোভাবেই নিচের তলের উপর চাপ দিবে না। তুমি যদি এই তলটাকে টাই না তখন সরাও ফেলো, কোনো লাভ আছে? কোনো সমস্যা আছে? ও কি নিচে পড়বে? ও তো ভাসতেছে, রাইট? তো ওই ক্ষেত্রে অভিলম্বিক প্রতিক্রিয়া কত? জিরো। ওই ক্ষেত্রে ঘর্ষণও কত হবে? কারণ অভিলম্বিক প্রতিক্রিয়া নাই মানে সে তলের সাথে টাচ করছে। অভিলম্বিক, হ্যাঁ, অভিলম্বিক প্রতিক্রিয়া ইজ দ্য প্রুফ যে তোমার বস্তু তলের সাথে টাচ করে আছে, সংস্পর্শে আছে। ঘর্ষণের পূর্ব শর্ত তো তখন পালন হয়। এক্স্যাক্টলি, শর্ত এটা, পূর্ব শর্ত এটা। হ্যাঁ, আইডিয়াটা বুঝতে পারছি। তো অভিলম্বিক প্রতিক্রিয়া শূন্য হওয়া মানে বস্তু তলের সংস্পর্শে নাই, বস্তু তলের সংস্পর্শে নাই মানে ঘর্ষণ নাই। আমি কি বলতে পারি তাহলে আর জিরো হলে এফও কত হবে? এই তো সাবাস, আর যদি জিরো হয় এফও কত হবে? জিরো হবে। তোমার গ্রাফটা শুরু হবে মূল বিন্দু থেকে বলা যায়, এবং তারপর এটা পরীক্ষা করে বোঝা গেছে, পরীক্ষা করে দেখা গেছে যে সমানুপাতিক হারে বাড়ে, আর যত বাড়বে এফ তত সমানুপাতিক হারে। বুঝতে পারছি? এখন তোমাদেরকে আমি গ্রাফে স্লোপ কেমনে বের করতে হয় শিখাইছিলাম, মনে আছে? এই যে সামান্য সমকোণী ত্রিভুজ লাগে, এবং তারপর আমরা হচ্ছে কি এই কোণটাকে বলি হচ্ছে থিটা কোণ। তারপর এই যে লম্ব, এই লম্বের মান আমি এফ আর বলতে পারি। এই লম্বের মান কেন এফ আর বলতে পারি? এই যে এই বিন্দুতে এই মানটা কি এফ আর না? লম্বটা এফ আর, রাইট? এটাও এফ আর। এই এই দিকটাও কত? এফ আর। আর এই যে ভূমির দৈর্ঘ্য, এই ভূমির দৈর্ঘ্যের মান কত? আর। বলা যায়? কোন কনফিউশন আছে? ভেরি গুড। তাহলে আমি যদি এখন সমকোণের ত্রিভুজে যেই থিটা দেখাইছি, সেই থিটা ট্যান থিটা বের করি, ট্যান থিটা ইকুয়ালস টু কি বলবা বলো? এফ আর বলবা? এসে গেছে, ওইটা একটু চালু চালু করতে হবে। নো আইডিয়া। 1 মিনিট অপেক্ষা করা লাগে নাই। এই তো আসছে, এবার চালু করো। হ্যাঁ, এটা বন্ধ হয়েছিল, আবার চালু হয়েছে। ডিজিটাল বাংলাদেশ।
2041 সালের মাইলস্টোন। ইয়েস, কিন্তু তার থেকে বড় কথা কি জানো? ইটস নট হ্যাপেনিং। না, রেকর্ডিং আছে, সমস্যা নেই, ল্যাপটপ, বাট এখন তো আসতেছে না, কি বলে এটা রে? আরে দাদা, ওয়াইফাই না, ওয়াইফাই তো এটাতে কানেক্টেড। আসছে আসছে আসছে, ওয়েট কর ওয়েট কর। উত্তেজিত সাতাশ, ছেলে পেলে গরুর হাটে গিয়ে আবার কি দেখবে? খারাপ কবে ছিল সেটা কথা না, কথা হচ্ছে যে এই যে আসছে। ভাই রে, এইটা তো দিনে দিনে এখন আবার একটু কালার ফেরত আসছে। হ্যাঁ, এ তো না না, আসছে আসছে, ভয় ভয় আর নারাইজ না। আচ্ছা, তো আমরা বলতে পারি tan থিটা ইকুয়ালস টু ফ্রিকশন ফোর্স ডিভাইডেড বাই আর, বলতে পারি। এখান থেকে আমরা পরের লাইনে আপাতত একটাই দেখি, আন্টি তো ইউএসএ গেছে, আন্টিরে বলবো আসার সময় নিয়ে আসতে একটা। এইবার তো এফ আর ইকুয়ালস টু আমরা বলতে পারি tan থিটা ইন্টু আর, বলতে পারি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড ভেরি গুড। তো এই যে tan থিটাটা আছে, এই tan থিটাকেই আমরা বলবো হচ্ছে মিউ। তোমাদের বইয়ে নিশ্চয়ই মিউ কে পড়ছো, মিউ হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ঘর্ষণ সহগ। না, মিউটা হচ্ছে যে এরকম, এই যে, ও নিউ, ও না, নিউ এরকম না, হ্যাঁ ভি এর মতো, নিউ এরকম। এটা এটা প্রতিসরণাঙ্ক। সো এফ আর ইকুয়ালস টু মিউ ইন্টু আর, মিউ হচ্ছে কি আমাদের জন্য ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক। যদি স্থিতীয় ঘর্ষণ হয় তাহলে স্থিতীয় ঘর্ষণ গুণাঙ্ক, যদি গতীয় ঘর্ষণ হয় তাহলে গতীয় ঘর্ষণ গুণাঙ্ক। না না না, হ্যাঁ হ্যাঁ, গতি আর স্থিতি নিয়ে আলোচনা করবো, তো সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে, জি স্যার, হ্যাঁ। তো tan থিটা ইকুয়ালস টু এফ আর বাই আর, এখান থেকে আমরা এফ আর ইকুয়ালস টু tan থিটা ইন্টু আর, এই tan থিটাকে আমরা বলছি কি মিউ, এবং মিউ এর নাম হচ্ছে ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক কাকে বলে, অ্যাটলিস্ট একটা সংজ্ঞা বলতে পারবো, কি সেটা? ঘর্ষণ বল বনাম অভিলম্বিক প্রতিক্রিয়া লেখচিত্রের যে ঢাল, tan থিটা কি ঢাল না? তাকেই বলে ঘর্ষণ সহগ বা ঘর্ষণ গুণাঙ্ক। এটা একটা সংজ্ঞা বলতে পারবা। আরেকটা সংজ্ঞা দেখো কি, মিউ ইকুয়ালস টু বলতে পারবা এফ আর বাই আর, এটা সমীকরণ না? একক অভিলম্বিক প্রতিক্রিয়ার জন্য দুটি সংস্পর্শে থাকা তলের আপেক্ষিক গতিকে বাধাদানকারী ঘর্ষণ বলের মানটি হচ্ছে, আমি আবার বলি, একক অভিলম্বী, মানে দেখো এরকম কেসে যখন সংজ্ঞা লিখবা না, তখন একটা তো এই যে ঢালকে সংজ্ঞা বললা, আবার ইকুয়েশন বাই করবে। এখানে ইকুয়েশনটা দেখতে কেমন? এফ আর বাই আর, তাই না? মিউ ইকুয়ালস টু এফ আর বাই আর, নিচে যেটা আছে না ওটার একক বানায় ফেলবা। নিচে কি আছে? আর তুমি বলবা একক অভিলম্বিক প্রতিক্রিয়া বিশিষ্ট সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধাদানকারী ঘর্ষণের বলের মানটি হচ্ছে ওই দুটি তলের মধ্যবর্তী ঘর্ষণ সহ বা ঘর্ষণ গুণাঙ্ক। বুঝতে পারছো? আর যদি এক হয়, দেখো আর যদি এক হয় তাহলে মিউ এর মান কত হবে? এফ আর হবে না? আর একক হলে মিউ ইকুয়ালস টু কত? এফ আর। তাহলে মিউ বা ঘর্ষণ সহগের কয় রকম সংজ্ঞা বললাম? দুই রকম।
একটা হচ্ছে ঘর্ষণ বনাম অভিলম্বিক প্রতিক্রিয়া লেখচিত্রের ঢাল, আর একটা হচ্ছে একক অভিলম্বিক প্রতিক্রিয়ার জন্য দুটি সংস্পর্শে থাকা তলের আপেক্ষিক গতিকে বাধাদানকারী ঘর্ষণ বলের মানই হচ্ছে ওই দুটি তলের মধ্যবর্তী মিউ। না, প্রথমটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, দ্বিতীয়টাও কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ সংখ্যা একটাও না। কোয়ালিটেটিভ সংখ্যা এভাবে বলতে পারো যে ঘর্ষণ গুণাঙ্ক নির্দেশ করে এমন একটা ব্যাপার যেটা তোমাকে জানাবে যে দুটা তলের মধ্যে ঘর্ষণ বেশি হবে না ঘর্ষণ কম হবে। তো এটা জিনিস দেখো, এই যে এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর, সমীকরণ তো এটা, তাই না? মিউ এর মান যত বেশি হবে, ওকে সমস্যা নাই, মিউ এর মান যত বেশি হবে, এটা একটু ব্লিঙ্ক মারছে, এটা আসবে আবার, সমস্যা নাই। দেখো, মিউ এর মান যত বেশি হবে তত কি এফ এর মান বেশি হবে না? সো আমি তাহলে বলতে পারি মিউ হচ্ছে এমন একটা রাশি যেটা আমাকে বলে দেয় যে যে কোনো দুইটা নির্দিষ্ট তলের মধ্যে ঘর্ষণ কি বেশি হবে না? আচ্ছা, এরকম কেন হইতেছে প্রজেক্ট? এটা যদি আপনাকে তাহলে ক্লাস নিবো কেমনে আমি? আমার রেকর্ড তো হবে না, ক্লাস তো হবে না। এটা একটু ওই যে রুবেল ভাইয়ের সাথে কথা বলেন না, কি কি করা যায় এটাকে? প্রজেক্টর অত লোড দিবে না, এসিটা অফ করে রাখি। অর্ণব ভাইয়ের তো স্মার্ট বোর্ড, ওর তো প্রজেক্টর না। বুঝছি। আচ্ছা ঠিক আছে, এসি অফ আছে কিন্তু আমার, বুঝতে পারছি। তাহলে বাচ্চারা ক্লাস করতেছে কেমনে? এটা একটু তাড়াতাড়ি ঠিক করতে হবে। ঠিক আছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, হ্যাঁ। ওখানে লাল লাইট জ্বলতেছে কেন? কিসের লাইট? একটা কাজ করো, ওই যে পিছনে ওই এটার যে লাইটটা আছে না, এটার সুইচটা আছে না, মেইন সুইচটা অফ করে অন কর। হ্যাঁ হ্যাঁ, না না, এটা পাশেরটা, এটা হ্যাঁ, এটা হ্যাঁ, অন কর। এবার ছাড়। এই তো সবাই অন করে অফ করলে সবকিছু ঠিক হয়। না 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 না, আমার মনে হয় যে এডি করতে কই যাই নষ্ট করছে। অন অফ হয়েছে। ওইটা ঠিক হয়ে যাবে। জীবন এমনই, এত কালার খুঁজে লাভ নাই। রঙিন জীবন। আচ্ছা যাই হোক, তো আমরা তাহলে বলতে পারি না যে মিউ এর কোয়ালিটেটিভ সংজ্ঞা হচ্ছে ফ্রিকশন কোএফিসিয়েন্ট বা ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে এমন একটা রাশি যেটা আমাকে বোঝায় বা জানায় যে কোনো দুটি নির্দিষ্ট সংস্পর্শে থাকা তলের মধ্যে আপেক্ষিক গতি থাকলে সেখানে ঘর্ষণ কত বেশি হবে বা কত কম হবে। এই যে এই সমীকরণটা দেখো, আর ইকুয়ালস টু ওয়ান হলে মিউ ইকুয়ালস টু এফ আর। তো একক অভিলম্বিক প্রতিক্রিয়া বিশিষ্ট বা একক অভিলম্বিক প্রতিক্রিয়ার জন্য দুটি সংস্পর্শে থাকা তলের মধ্যবর্তী আপেক্ষিক গতিকে বাধাদানকারী ঘর্ষণের বলের মানই হচ্ছে ওই দুটি তলের মিউ। ঘর্ষণের মানই হচ্ছে ওই দুটি তলের মিউ বা ঘর্ষণ গুণাঙ্ক। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড। এখন দেখো, এই যে ঘর্ষণ জিনিসটা যে কাজ করতেছে,
কি জানি বলে, কি জানি মনে করলাম আমি, আরে মাত্র কিসের সঙ্গে বললাম, ঘর্ষণ গুণাঙ্কের কথা বললাম। আচ্ছা, আচ্ছা, এনিওয়েজ, এই যে ধরো আমার একটা তল, এই তলের উপর আমরা একটা বস্তু রাখছি, এতক্ষণ পর্যন্ত আমার শর্ত একটাই ছিল, তল দুইটা নির্দিষ্ট থাকতে হবে, তাই না? এইবার আমরা শর্ত দিব তিনটা। এক, তল তো অবশ্যই নির্দিষ্ট। দুই, বস্তুর ভর নির্দিষ্ট, বস্তুর ভর চেঞ্জ হবে না। এবং তিন, অভিলম্বিক প্রতিক্রিয়াও নির্দিষ্ট। শর্ত, একটু আগে শর্ত ছিল শুধুমাত্র দুটো তল নির্দিষ্ট থাকবে, আর কিছু না। এইবার শর্ত হচ্ছে তল নির্দিষ্ট, ভর নির্দিষ্ট এবং অভিলম্বিক প্রতিক্রিয়াও নির্দিষ্ট। আচ্ছা, তো যদি এরকম সিচুয়েশন তুমি দেখো, তখন তুমি মনে করো এই যে এরকম একটা এফ ইকুয়ালস টু 1 নিউটন বল দিলা, বস্তু নড়ল না, তার মানে আমি কি বলতে পারি যে এখানে 1 নিউটন মানের স্থিতীয় ঘর্ষণ কাজ করছে? কারণ নড়ে নাই মানে নিশ্চয়ই এটাকে কেউ না কেউ বাধা দিছে, এবং স্থিতীয় ঘর্ষণ ছাড়া এখানে বাধা দেওয়ার মতো কেউ নাই, তাই না? অভিলম্বিক প্রতিক্রিয়া নির্দিষ্ট, আর নির্দিষ্ট। আচ্ছা, তুমি এরপর 2 নিউটন বল দিলা, তোমার বস্তু তাও নড়লো না, তার মানে সে 2 নিউটন বলকেও কি করছে, ব্যালেন্স করছে। কে করছে? তৃতীয় ঘর্ষণের বল, কারণ এখন তো বস্তু গতিশীল হয়। 3 নিউটন বল দিছো, বস্তু তাও নড়ে নাই, তার মানে কি 3 নিউটনকেও সে ব্যালেন্স করে ফেলছে। কিন্তু 3 নিউটন বলটা দেওয়ার পর তুমি দেখলা বস্তুটা নড়বে নড়বে ভাব হয়েছে, প্রবণতা সৃষ্টি হয়েছে, নড়ার প্রবণতা সৃষ্টি হয়েছে। এরপর একটু টোকা মারলে কি হবে? নড়ে যাবে, তাই না? তাহলে 1, 2 এবং 3 পর্যন্ত বস্তু কি নড়ছে? কি ছিল? 1 আর 2-তে স্থির ছিল, 3-তে সে স্থির ছিল না। 3-এ যেই ঘটনাটা ঘটছে, 3-এ প্রবণতা সৃষ্টি হয়েছে। প্রবণতা সৃষ্টি হওয়া মানে সে স্থির না, গতিশীল না, মাঝামাঝি কিছু একটা, দুই নৌকায় পা রাখার মতো। বুঝতে পারছি? তো এই জন্য এই 3 নিউটন বলের যে মানটা আছে, এটার একটা স্পেসিফিক নাম আছে, এটাকে বলা হয় তৃতীয় ঘর্ষণের সীমান্তিক মান। পড়াইছিলাম? ও, চমৎকার। তো তৃতীয় ঘর্ষণের সীমান্তিক মান কখন হবে? 3টা পূর্ব শর্ত। 1, তল নির্দিষ্ট। 2, ভর নির্দিষ্ট। 3, অভিলম্বিক প্রতিক্রিয়া নির্দিষ্ট। এই ক্ষেত্রে তুমি তৃতীয় ঘর্ষণের সীমান্তিক মান পাবা। তাহলে তৃতীয় ঘর্ষণ নিজে ধ্রুবমান নাকি পরিবর্তনশীল মান? ধ্রুবমান। কি? তৃতীয় ঘর্ষণের মান কিরকম মান? পরিবর্তনশীল মান। কারণ 1 নিউটনও সে তৃতীয় ঘর্ষণ দিছে, 2 নিউটনও তৃতীয় ঘর্ষণ দিছে, 3 নিউটনও। তৃতীয় ঘর্ষণ পরিবর্তনশীল, তৃতীয় ঘর্ষণ পরিবর্তনশীল, কিন্তু সীমান্তিক মানটা, তৃতীয় ঘর্ষণের সীমান্তিক মানটা ধ্রুব। তৃতীয়, এটাই তো এমসিকিউতে কোয়েশ্চেন করবে। দুই জিনিস, তৃতীয় ঘর্ষণ নিজে, তৃতীয় ঘর্ষণ নিজে কিরকম? পরিবর্তনশীল, কিন্তু তৃতীয় ঘর্ষণের সীমান্তিক মানটা কিরকম? ধ্রুব। তৃতীয় ঘর্ষণ নিজে পরিবর্তনশীল, সীমান্তিক মান হচ্ছে লাস্টের মানটা, যেটা লিমিটিং ভ্যালু অফ স্ট্যাটিক ফ্রিকশন। ডেফিনিশন হচ্ছে গিয়ে তুমি তৃতীয় ঘর্ষণের মান মানে বাহ্যিক বল এমন ভাবে বাড়াচ্ছ যেন তৃতীয় ঘর্ষণের মানও বাড়তে থাকে, বাড়তে বাড়তে গিয়ে একটা নির্দিষ্ট সীমায় গিয়ে তৃতীয় ঘর্ষণের মানটা আসে, যেখানে গেলে বস্তু চলতে থাকার প্রবণতা সৃষ্টি হয় বা চলতে থাকার উপক্রম হয় কিন্তু চলে না। সেই ঘর্ষণের মানটাকে তৃতীয় ঘর্ষণের সীমান্তিক মান। মানে তৃতীয় ঘর্ষণের যে মানের জন্য কোনো বস্তু গতিশীল হবার উপক্রম হয়, গতিশীল হবার উপক্রম হয় বা প্রবণতা সৃষ্টি হয়, তাকেই বলা হয় তৃতীয় ঘর্ষণের সীমান্তিক মান। তৃতীয় ঘর্ষণের সীমান্তিক মান কি হয়? ধ্রুব। কিন্তু কোন কেসে ধ্রুব? তল নির্দিষ্ট, ভর নির্দিষ্ট, অভিলম্বিক প্রতিক্রিয়া নির্দিষ্ট।
বুঝাইতে পারছি? কোনো কনফিউশন আছে? কোনো কোয়েশ্চেন আছে? ভেরি গুড। সো এই কেসে এই ৩টা শর্তের জন্য আমরা যদি গ্রাফ আঁকি, এই গ্রাফের এক্স অক্ষে হবে বাহ্যিক প্রযুক্ত বল বা প্রব। এক্স অক্ষ বরাবর কি দিছি? বাহ্যিক প্রযুক্ত বল, বাইরে থেকে যে বল প্রয়োগ করছো, এফ। এবং ওয়াই অক্ষ বরাবর কি নিচ্ছ? ঘর্ষণ বল, হব। ঠিক আছে? তাহলে দেখবা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত তোমার সেই মান কি করে? বাড়তে থাকে। বুঝাইতে পারছি? বাহ্যিক প্রযুক্ত বল। আর এটা হচ্ছে সীমান্তিক মান, সীমা। গ্রাফটা বুঝাইতে পারছি? এখন ঘটনা হচ্ছে, যখন তুমি এই বস্তুর উপর একটু খেয়াল করো না কষ্ট করে, 4 নিউটন বল দিছো, ও কি আর বসে থাকবে? ও এখন গতিশীল হবে। কিন্তু যখন ও গতিশীল হবে তখন কি গতীয় ঘর্ষণ হবে? তখন তার স্থিতীয় ঘর্ষণ থাকবে না। এটা সবসময় মনে রাখবা, গতীয় ঘর্ষণের মান একটাই থাকে, গতীয় ঘর্ষণ পুরোটা টাইম ধ্রুব থাকে। কিন্তু গতীয় ঘর্ষণের সেই ধ্রুব মানটা তৃতীয় ঘর্ষণের সীমান্তিক মান থেকে কম হয়। যতই তুমি এই যে দেখো, এই গ্রাফটা দেখো, সামনে যত যেতেছো তার মানে কি বাহ্যিক প্রযুক্ত বলের মান বাড়তেছে, কিন্তু গতীয় ঘর্ষণ বাড়তেছে না। গতীয় ঘর্ষণ একটা মানে গিয়ে ফিক্স হয়ে গেছে। বুঝতে পারছি? হ্যাঁ, 4, 10, 50 সবকিছুর জন্য তৃতীয় গতীয় ঘর্ষণের মান কি হবে? একটাই হবে। এটাই হচ্ছে আমাদের জন্য গতীয় ঘর্ষণ। ঠিক আছে? আর এই যে অংশটুকু, এই অংশটুকু আমার জন্য কি? তৃতীয় ঘর্ষণ। না না, এই পুরাটা স্থিতীয়। সীমা তো এই যে সবুজ অংশটুকু, সীমা তো এই যে লিমিটটা। বুঝাইতে পারছি? তৃতীয় ঘর্ষণের সীমা, সীমা মানে সীমান্তিক মান 3 নিউটন। এটা তো 0। ওই বিন্দুটা সীমান্তিক মান, ওই বিন্দুতে যে মান সেটা সীমান্তিক মান। উপক্রম হয়েছে। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, ভেরি গুড। গ্রাফ কিন্তু ওয়াই অক্ষে নিছি ঘর্ষণ বল, আর এক্স অক্ষে নিছি বাহ্যিক প্রযুক্ত বল। এবং শর্ত কি? তল নির্দিষ্ট, ভর নির্দিষ্ট, অভিলম্বী প্রতিক্রিয়া নির্দিষ্ট। এই জন্য দুইটা একসাথে। তাহলে এরকম কেন হয়? গতীয় ঘর্ষণ কেন ধ্রুব থাকে আর স্থিতীয় ঘর্ষণ কেন বাড়ে কমে? তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে তোমার তল, এই তলের উপর তুমি রাখছো কি একটা বস্তু, তাই না? দুটো তল কি সংস্পর্শে আছে না? রাইট? তুমি এখন একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি প্রথমে যখন 1 নিউটন বল দিছো, মনে করো সেই 1 নিউটন বলকে প্রতিহত করার জন্য এই পুরা সারফেসটা দরকার হয় নাই। সারফেসের এইটুকু অংশ গ্রিপ করে তোমার 1 নিউটনকে প্রতিহত করে ফেলছে। তাহলে কেউ পুরা সারফেসকে একসাথে এমপ্লয় করবে? যতটুকু সারফেস দিয়ে তোমার 1 নিউটনকে নাকচ করা দরকার সে নাকচ করবে। এরপর তুমি 2 নিউটন ফোর্স দিছো, তখন ও কি করছে? সিম্পলি জাস্ট ওর কন্ট্যাক্ট এরিয়া, সংস্পর্শ তল বাড়াইছে, এইটুকু অংশ মিলে গ্রিপ করে তোমার 2 নিউটনকে প্রতিহত করে ফেলছে। এরপর যখন 3 নিউটন দিছো তখন কি করা লাগছে? সমস্ত তলকে একসাথে নিয়ে প্রতিহত করা লাগছে। যখন তুমি 3 নিউটন দিয়ে ধরে রাখছো তখন সমস্তটা দিয়ে তোমার কি করছে? প্রতিহত করে ফেলছে। যখন তুমি 4 নিউটন দিবা তখন কি আর কোনো তল বাকি আছে প্রতিহত করার জন্য? তখন সে মুভ করতে বাধ্য। এখন যে মুভ করা শুরু করলো, মুভ করতে করতেও ওর তো নিচের তলের সাথে সংস্পর্শ শেষ হয়ে যাচ্ছে না। সংস্পর্শটা কেন হয় বুঝো। মনে করো এই যে আমার কলম আর এই যে আঙ্গুল গ্রিপ করছি, কেমনে করছি? আমার এই আঙ্গুলের বহিস্তরে ইলেকট্রন আছে, এই কলমের বহিস্তরে নিউক্লিয়াস আছে। আবার এই কলমের বহিস্তরে ইলেকট্রন আছে, আমার আঙ্গুলের ইলেকট্রন আছে না? এই নিউক্লিয়াস ইলেকট্রনকে, এই নিউক্লিয়াস এই ইলেকট্রনকে আকর্ষণ করতেছে। আবার ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ, নিউক্লিয়াস নিউক্লিয়াস বিকর্ষণ। এখানে স্থির বৈদ্যুতিক একটা ইন্টারাকশন বা মিথস্ক্রিয়া হচ্ছে, যার জন্য আমি ধরে রাখতে পারতেছি। বুঝতে পারছি? এখানেও সেম, এখানেও সেম। এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারাকশন এবং স্ট্যাটিক, মানে ইলেকট্রোম্যাগনেটিক আসলে মোস্ট কমনলি সেই যেটা একটা স্ট্যাটিক ইলেকট্রিক ইন্টারাকশন। তার আদান প্রদান হচ্ছে না।
এখান থেকে ওখানে আধান যাচ্ছে, এখান থেকে ওখানে আধান যাচ্ছে, এরকম তো না, বুঝতে পারছো? এটা স্থির বৈদ্যুতিক একটা ঘটনা, ওই যে রাদারফোর্ডের পরমাণু মডেলে যেরকম পড়ছো। আচ্ছা, ওইটার জন্য আমার এই ঘর্ষণটা দায়ী, বুঝতে পারছো? তুমি যখন সামনে, এখন দেখো, যখন তুমি স্থির করে রাখছো, তখন উপরের আর নিচের যে সারফেস একদম স্টেবল হয়ে আটকে আছে না, তখন শক্তভাবে গ্রিপ করে আছে। যখন তুমি টানতেছো তখন তো আর কখনোই সেম সারফেস সাথে কানেক্টেড, কন্টিনিউয়াসলি নতুন নতুন কানেকশন হচ্ছে না? ওই নতুন কানেকশন একবার গড়তেছে, একবার ভাঙতেছে, একবার গড়তেছে, এন্ড দ্যাট ইজ বাই এই গতীয় ঘর্ষণের যে মানটা সেটা একটু কম। তো কার থেকে কম? গতীয় ঘর্ষণের মান কার থেকে কম? তৃতীয় ঘর্ষণের সীমান্তিক মান থেকে কম। গতীয় ঘর্ষণ কার থেকে কম? তৃতীয় ঘর্ষণের সীমান্তিক মান থেকে। বুঝাইতে পারছি? আজকে এই পর্যন্তই। এটাই মোটামুটি ঘর্ষণ, এবং ঘর্ষণের ফাইনাল ফর্মুলাটা কি? এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর। ওই ওই যে আমি যখন কেস 1 দেখাইছিলাম, বলের সাম্য আর ইকুয়ালস টু এমজি, আর এর মান এমজি বসাই দেয়, আর আর এর মান এমজি তো সবসময় হবে না। যদি আনত তল হয় আর এর মান কত হবে? তখন আমার ঘর্ষণ এফ ইকুয়ালস টু কত হবে? মিউ ইন্টু এমজি বস এটা। কারণ যখন তুমি এই যে এটাকে টানতেছো, স্ট্রেচ করতেছো, তখন উপরের আর নিচের যে তল একই কানেকশনে নাই। এখানে সেম তল কানেকশনে আছে, তাই না? এখানে একটা স্টেবল কানেকশন আছে। যখন তুমি এটাকে টানতেছো এরকম করে, তখন প্রত্যেকটা মোমেন্টে উপরের কণাগুলা নিচের নতুন কণার সাথে অ্যাট্রাক্টেড হচ্ছে না? তো নতুন কণা একবার ভাঙতেছে, আবার ধরতেছে, ভাঙতেছে, ধরতেছে, ও তো স্টেবল হওয়ার টাইম পাচ্ছে না, শক্ত করে কামড়ানোর টাইম পাচ্ছে না। আরে 4 নিউটন তো বাহ্যিক প্রযুক্ত বল, এটা তো বা প্রব বাহ্যিক প্রযুক্ত বল 4 নিউটন দিচ্ছে, কিন্তু ঘর্ষণ তার 4 নিউটন না। ঘর্ষণ যদি 4 নিউটন হতো নড়বেই না, ঘর্ষণ হয়ে যাচ্ছে 2.5 নিউটন। বুঝতে পারছো? ঘর্ষণ কমে যাচ্ছে বলে তো তুমি নাড়াইতে পারছো, তাহলে তো আর নড়তো না। তো ঘর্ষণের, বুঝিনি, স্থিতীয় ঘর্ষণের, স্থিতীয় ঘর্ষণের সহগ মানে মিউ। এই মিউ কি বোঝায়? এটা স্থিতীয় ঘোষণা, গতীয় ঘোষণার জন্য হতে পারে। মিউ দিয়ে বোঝায় তুমি যেই দুইটা তল নিয়ে আসো, সেই দুইটা তলের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি করার জন্য কত বেশি বা কত কম কষ্ট করতে হবে, বা কত বেশি বাধা পাওয়া। এই মানে দেখো, মিউ এর সমীকরণ কি? এফ বাই আর না, যেখানে এফ ঘর্ষণ বল। আর এক হয়ে গেলে, মনে করো তুমি দুইটা তল নিছো, একটা কাঠ একটা কাপড়, অন্য দুইটা তল নিছো, একটা কাঠ আর একটা প্লাস্টিক। তাহলে কাঠ দুজনের জন্য কমন, একটা একজনের জন্য প্লাস্টিক আছে, আরেকজনের জন্য কাপড় আছে, রাইট? তো তুমি এখন এই দুটো তলের মধ্যে আপেক্ষিক গতি সৃষ্টি করবে, দুইটার উপরে একই ভরের বস্তু রাখছো, একই আর এর বস্তু রাখছো, তাহলে কি 1 কেজি 1 কেজি। একটার মধ্যে টানতে কষ্ট হবে, একটার মধ্যে স্লিপারি হবে, কারণ একটার মধ্যে ঘর্ষণ বল বেশি, দুটার মধ্যে আর 1 করে ফেলছো। এখন এফ কত দেখতেছো, কার মধ্যে এফ বেশি কার মধ্যে এফ কম, কিসের উপর নির্ভর করতেছে? তলের প্রকৃতির উপর। ওইটাই তো মিউ। ওইখানে তো পড়ার কথা আসতেছে না, মানে কোন তলের উপর স্লিপ কাটবে আর কোন তলের মধ্যে সে ফ্রিকশন বেশি পাবে, এটা, ওটাই তো, এইটাই তো। এই যে মিউ ইকোয়াস টু এফ না, মিউ বেশি হলে ঘর্ষণ বেশি, মিউ কম হলে ঘর্ষণ কম, কিন্তু শর্ত কি? আর ফিক্সড। বুঝতে পারছি? এটাই। ওকে।